প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল সহজ গণিতের পাঠশালায়। আমি শিক্ষক প্রসেনজিৎ বিশ্বাস। আজকে যে ক্লাসটা নেব সেটা হচ্ছে দশম শ্রেণীর ৮ নম্বর চ্যাপ্টার লম্ব বৃত্তাকার চোঙ, রাইট সার্কুলার সিলিন্ডার, সংক্ষেপে আমরা শুধুমাত্র সিলিন্ডার বলবো। এই চ্যাপ্টারের ওপর আমরা ধারণাগত ক্লাস বা থিওরিটিক্যাল ক্লাস আমরা করব। প্রথম থেকে তোমরা মন দিয়ে দেখো, তাহলে পরবর্তীতে যখন অঙ্ক করবো অঙ্কগুলো বুঝতে খুব সুবিধা হবে। আমি প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিও বেসিক্যালি দুটো পার্টে করি। প্রথমটা হচ্ছে থিওরি পার্ট, যেটা কিনা সেই চ্যাপ্টারের ব্যাকবোন। তোমাদের থিওরি পার্ট, যে থিওরি পার্টের জ্ঞানটাকে বা ধারণাটাকে কাজে লাগিয়ে আমরা অঙ্কগুলো সহজেই বুঝতে পারবো বা অঙ্কের গভীরে, সমস্যার গভীরে আমরা প্রবেশ করতে পারবো। তো থিওরি পার্টটা প্রত্যেকটা ভিডিওরই ইম্পর্টেন্ট। এই ব্যাপারটা যাদের ক্লিয়ার হবে, থিওরি পার্টের ব্যাপারটা বা ধারণা যাদের ক্লিয়ার হবে, তাদের অঙ্ক করতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। কারণ থিওরি পার্টের কনসেপ্ট গুলোকেই কাজে লাগিয়ে আমি কিন্তু অঙ্কগুলো করি। তো এটা কনসেপচুয়াল একটা ক্লাস মনে করতে পারো, যেটা সিলিন্ডার আমরা লম্ব বৃত্তাকার চোঙ বলছি। দেখো, লম্ব বৃত্তাকার চোঙ বলতে যেটা বুঝি, এটা হচ্ছে পরিমিতির একটা চ্যাপ্টার। লম্ব বৃত্তাকার চোঙ হচ্ছে যদি আমরা একটা আয়তক্ষেত্র, আয়তকার কোনো একটা বস্তু নিয়ে সেই বস্তুটাকে যদি ঘুরিয়ে দিই, তাহলে যে ফিগারটা তৈরি হয় সেই ফিগারটাকে আমরা বলবো একটা চোঙ। চোঙের সংজ্ঞা হিসাবে যদি আমি বলি বা চোঙ কাকে বলে সেটা যদি বলি, তার আগে আমি বলে নিই চোঙ কি জিনিস। তোমরা দেখো বাড়িতে যে টিউব লাইট আছে তোমাদের, সেই যে গোল টিউব লাইট, সেই গোল টিউব লাইটটা যেরকম দেখতে, অথবা আমার হাতে যে পেনটা রয়েছে, পেনের যদি আমি ঢাকনাটা আটকে দিই, আমার হাতে যে পেনটা রয়েছে, দেখো পেনটা গোল, এবং যেরকম গোল বা মোটা, সে মোটাটা নিচেও যেরকম মোটা উপরেও মোটা, মানে প্রত্যেকটা জায়গাতে পেনটা একই রকম মোটা এবং গোলাকার ভাবে গেছে। এই যে এই ধরনের যে ফিগার বা জ্যামিতিক যে আকৃতি আকার, তাদেরকে আমরা বলছি একটা চোঙ। এরকম চোঙের উদাহরণ যদি দিতে বলে, তাহলে পাইপ হতে পারে একটা চোঙের উদাহরণ। তাহলে এই পাইপ বা টিউবলাইট বা আমার হাতের পেন, এদের বিশেষ একটা বৈশিষ্ট্য আছে, জ্যামিতিক একটা বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যটা কি, সেই বৈশিষ্ট্যটা আমরা দেখার চেষ্টা করব। তার আগে দেখো, এই যে দেখো আমার হাতে একটা খাতা রয়েছে, দেখতে পাচ্ছ আমার হাতে একটা খাতা রয়েছে। সেই খাতাটা একটা আয়তকার খাতা। আয়তকার খাতা এই কারণেই, কারণ খাতাটার উপরের যে দিকটা, উপরের যে বাহুটা, নিচের বাহুর দৈর্ঘ্য এক, সাইডের বাহুর দৈর্ঘ্যের সঙ্গে সাইডের বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে দৈর্ঘ্য বিপরীত বাহুর মাপ সমান, উপরেরটার সঙ্গে নিচেরটার মাপ সমান, সাইডেরটার সঙ্গে সাইডেরটার মাপ সমান, এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। তাহলে এই যে যে খাতাটা নিয়েছি, খাতাটা দেখতে একটা আয়তকার বস্তু হলো। এইবার খাতার যে বড় বাহু, তাকে আমরা সবসময় দৈর্ঘ্য বলি। তাহলে উপরেরটা দৈর্ঘ্য, নিচেরটাও দৈর্ঘ্য, সাইডেরটা প্রস্থ, সাইডেরটা প্রস্থ, আমরা এইভাবে নাম দিই। এইবার যদি প্রস্থ বরাবর আমি খাতাটাকে ধরে এরকম ঘুরিয়ে দিই, গোল করে দিই, ঘুরিয়ে দিলে দেখবে যেরকম চিত্রটা তৈরি হচ্ছে সেই চিত্রটা একটা চোঙ বলছি, একটা লম্ব বৃত্তাকার চোঙ বলছি। দেখতে পাচ্ছ যে তার মাথার দিকে মানে দুটো বৃত্ত তৈরি হয়েছে। যেটা প্রস্থ ছিল, প্রস্থ বরাবর উপরে একটা বৃত্ত তৈরি হয়েছে, প্রস্থ বরাবর নিচের দিকে একটা একই মাপের বৃত্ত তৈরি হয়েছে। তা সেই ছবিটাই আঁকি, তারপর আমরা আস্তে আস্তে অঙ্কের মধ্যে ঢুকবো। যদি আমি একটা আয়তকার কোনো বস্তু নিই, ধরো মনে করো এরকম একটা আয়তকার বস্তু নিচ্ছি, আমি একটা আয়তকার বস্তু নিয়েছি। এই আয়তকার বস্তুর যে বাহুটা লম্বায় বড় তাকে আমরা দৈর্ঘ্য বলি, যে বাহুটা লম্বায় ছোট তাকে প্রস্থ বলি। তাহলে এ থেকে ডি পর্যন্ত এটা বড় বাহু, এটা দৈর্ঘ্য বলছি। বি থেকে সি পর্যন্ত এটাও বড় বাহু, একে দৈর্ঘ্য বলছি। আর এ থেকে বি পর্যন্ত এটা ছোট বাহু এই আয়তক্ষেত্রের রেসপেক্টে। তাহলে এ থেকে বি পর্যন্ত একে আমি প্রস্থ বলছি, ডি থেকে সি পর্যন্ত একে আমি প্রস্থ বলছি। এইবার এর ভেতরে যেটুকু জায়গা আছে, এ বি সি ডি আয়তক্ষেত্রের ভেতরে যেটুকু জায়গা আছে, সেই জায়গাটা হচ্ছে এর ক্ষেত্রফল। আমরা জানি সেই ক্ষেত্রফলটা কি করে বের করতে হয়, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে, অর্থাৎ দৈর্ঘ্যের যে পরিমাপ থাকবে, দৈর্ঘ্য যদি এখানে 7 সেন্টিমিটার থাকে আর প্রস্থ যদি এখানে 4 সেন্টিমিটার থাকে, অর্থাৎ এ থেকে ডি পর্যন্ত যদি 7 সেন্টিমিটার হয় এবং এ থেকে বি পর্যন্ত যদি 4 সেন্টিমিটার হয়, তাহলে 7 আর 4 দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে দিলে ভেতরে কতটা জায়গা আছে সেই জায়গাটা আমরা পেয়ে যাব, যেটা কিনা ছিল এ বি সি ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এবার এই যে যে আয়তকার বস্তুটা পেলাম, এই বস্তুটাকে যদি আমি একটা রোটেশন করি, অর্থাৎ এ বি যে প্রস্থটা ছিল সেই প্রস্থটাকে নিচেই রেখে যদি আমি রোটেশন করি, রোটেশন করলে ঘুরিয়ে দিলে এর থেকে যে বস্তুটা তৈরি হবে সেই বস্তুটা হচ্ছে তার আকার আকৃতি চেঞ্জ হয়ে যাবে, তার শেপ চেঞ্জ হয়ে যাবে। শেপ চেঞ্জ হয়ে গিয়ে যেরকম দেখতে হবে সেটা হচ্ছে এই রকম দেখতে হবে। দেখো,
আমি এর থেকে এরকম একটা ছবি পেয়ে গেলাম। এটা হচ্ছে 3 ডাইমেনশনাল একটা ছবি পেলাম, ত্রিমাত্রিক একটা ছবি। এটা ছিল দ্বিমাত্রিক, এটা হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দিয়েই প্রকাশ করতে পারবো। এখানে কিন্তু এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, তিনটে অক্ষই লাগবে। এই ছবি থেকে এই ছবি একটা ট্রান্সফার হয়ে গেল। ট্রান্সফার হয়ে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এইখানে দুটো একই পরিমাণের, দুটো একই সাইজের বৃত্ত তৈরি হয়েছে, যেটা উপরে এবং নিচে একই সাইজের বৃত্ত তৈরি হয়েছে। সাইজ বলতে কি বোঝাচ্ছে স্যার? সাইজ বলতে বোঝাচ্ছে যে এই বৃত্তের, এটা যদি কেন্দ্র হয়, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব তাকে ব্যাসার্ধ বলি। আর নিচে যে বৃত্তটা আছে সেই বৃত্তেরও কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বকে আমরা ব্যাসার্ধ বলবো। দুটোর ক্ষেত্রে সমান। অর্থাৎ কিনা যদি এই ব্যাসার্ধের দৈর্ঘ্য আমি এমনি আন্দাজে লিখছি, ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 সেন্টিমিটার হয়, তাহলে নিচের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 সেন্টিমিটার হবে। তোমরা বুঝতে পারছো, একই মাপের। এবং এই বৃত্ত দুটো পরস্পর সমান্তরাল অবস্থায় আছে, একই মাপে রয়েছে, পরস্পর সমান্তরাল অবস্থায়, কিন্তু কেউ বেঁকে একে অপরের সঙ্গে কোনো কোণ করে নেই। যে কোণটা করে আছে সেই কোণটা হচ্ছে 180 ডিগ্রি কোণ করে রয়েছে বলতে পারি আমরা। তাহলে এই দুটো বৃত্ত পরস্পরের সঙ্গে সমান্তরাল অবস্থায় রয়েছে। যদি সমান্তরাল অবস্থায় থাকে তাহলে যে ত্রিমাত্রিক ছবিটা পাচ্ছি, এবং সেই ত্রিমাত্রিক ছবিকে আমি একটা লম্ব বৃত্তাকার চোঙ বলতে পারি। লম্ব এই সেন্সেই বলছি, ধরলাম উপরে যে বৃত্তটা তৈরি হয়েছে সেই বৃত্তের যে কেন্দ্র, সেই কেন্দ্রের নাম দিচ্ছি আমি মনে করো পি, আর নিচে যে বৃত্তটা তৈরি হয়েছে তার কেন্দ্রের নাম বলছি কিউ। কেন্দ্র বলতে এই বৃত্তের ঠিক মিডিল পয়েন্ট, আর নিচের বৃত্তের ঠিক মিডিল পয়েন্ট। এইবার যদি আমি দুটো কেন্দ্রকে জুড়ে দিই, স্কেলের সাহায্যে যদি দুটো কেন্দ্রকে জুড়ে দিই, তাহলে যেটা দেখতে পাবো, তাহলে একটা অক্ষরেখা পাবো, একটা অ্যাক্সিস পাবো, অক্ষরেখা পাবো। এই যে অক্ষরেখাটা পেলাম, এই অক্ষরেখাটা পাবো, যে অক্ষরেখাটা পেলাম, এইবার এই এই যে যে চোঙটা তৈরি হয়েছে, চোঙের যে সারফেসটা, চোঙের যে তলটা, বাইরের যে তলটা, সেই তলের উপর যে কোনো একটা যদি বিন্দু নিই, মনে করো যে একটা টিউবলাইট আছে বা একটা খাতা খাতা আছে, যেটা আমি দেখাচ্ছি তোমাদের বারে বার। এই যে খাতা আছে, খাতাটাকে আমি গোল করে দিয়েছি। গোল করে দেওয়ার ফলে একটা চোঙ তৈরি হয়েছে বা একটা আহ সিলিন্ডার তৈরি হয়েছে। এই সিলিন্ডারের ওপরে যে কোনো এই বক্রতল, এই যে যে পৃষ্ঠাটাকে বলছি সিলিন্ডারের ক্ষেত্রে বক্রতল, যেটা কিনা আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি ছিল, আয়তক্ষেত্রের ক্ষেত্রে ছিল এটা হচ্ছে ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলটাই আমি ঘুরিয়ে যখন দিচ্ছি, ঘুরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি দেখতে পাচ্ছ যে এই যে যে বক্রতলটা তৈরি হয়েছে, বক্রতলের উপর যে কোনো জায়গায় একটা বিন্দু নাও, সেই বিন্দু থেকে ওই যে যে অক্ষরেখা, অর্থাৎ কিনা সেই বিন্দু থেকে ওপরের যে বৃত্তটা, সেই বৃত্তের যে কেন্দ্র, এবং নিচের যে বৃত্তটা সেই বৃত্তের কেন্দ্র জুড়ে দিয়েছে, জুড়ে দিলে যে অক্ষরেখা পেয়েছো সেই অক্ষরেখা পর্যন্ত, অর্থাৎ বৃত্তের যে পাশের তলের উপরে যে কোনো একটা বিন্দু নিয়ে যদি অক্ষরেখা পর্যন্ত টেনে নিয়ে যাও, তাহলে তার দূরত্ব সবসময় সমান হবে। অর্থাৎ যদি মনে করো এইখানে একটা বৃত্তের বক্রতল রয়েছে, সেই বক্রতলের উপর একটা বিন্দু নিলাম, সেই বিন্দুটা আমি এস বলছি। এস থেকে যদি অক্ষরেখা পর্যন্ত দূরত্ব তুমি টানো, আবার এইখানে একটা বিন্দু রয়েছে তার থেকে যদি দূরত্ব টানো, এখানে একটা বিন্দু রয়েছে তার থেকে দূরত্ব টানো, সবসময় দূরত্বটা সমান হবে, যেটা কিনা ব্যাসার্ধের সঙ্গে সমান। এই যে বৃত্তের ওপরে যে ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধের সঙ্গে সমান এরকম যদি হয় দেখতে, তখন তাকে যে ছবিটা তৈরি হচ্ছে তাকে আমরা বলবো লম্ব বৃত্তাকার চোঙ, বা সংক্ষেপে আমরা চোঙ বললে বুঝবো। লম্ব বৃত্তাকার বলছি কেন? লম্ব, লম্ব হচ্ছে যে অক্ষরেখাটা, যে অক্ষরেখাটা টেনেছি, কিভাবে টেনেছি, দুটো বৃত্তের যে কেন্দ্র, কেন্দ্রকে জুড়ে দিলে যেটা পেয়েছি সেটাকে অক্ষরেখা বলছি। এটাকে ওয়াই অ্যাক্সিস এর মতো করে ভাবো তুমি, ওয়াই অক্ষরেখা। এটাকে ওয়াই অ্যাক্সিস যদি ভাবি, জ্যামিতির সাহায্যে এটা ওয়াই অ্যাক্সিস যদি ভাবি, তাহলে এটাকে আমি ওয়াই ড্যাশড নাম দিচ্ছি। আর যে বৃত্তের কেন্দ্র ছিল, যে বৃত্তের কেন্দ্র ছিল, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে ব্যাসার্ধ, এটাকে যদি আমি টেনে দিই, টেনে দিলে তুমি দেখতে পাবে, এটাকে যদি আমি এক্স অক্ষরেখার নাম দিই, তাহলে এই অক্ষরেখা দুটো, যেটা কিনা বৃত্তের কেন্দ্র দুটো ওয়াই অক্ষরেখা তৈরি করেছে, আর ব্যাসার্ধকে টেনে দিলে সেটা এক্স অক্ষরেখা তৈরি করেছে, এরা সবসময় 90 ডিগ্রি কোণ করে রয়েছে। 90 ডিগ্রি কোণকে আমরা বলবো সমকোণ। অর্থাৎ একটা সরলরেখা আর একটা সরলরেখার উপরে লম্ব ভাবে রয়েছে, সেই জন্য যে চোঙটা তৈরি হলো তাকে বলছি লম্ব বৃত্তাকার। বৃত্তাকার মানে গোলাকার, এটা গোলাকার একটা চোঙ তৈরি হয়েছে। অর্থাৎ এই চোঙটাকে আমি যদি পেনটাকে যদি সমান মাপের ছোট 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 করে টুকরো করি, তাহলে দেখবি যে টুকরোগুলো পাবো আমি, সেই টুকরোগুলো একটা বৃত্ত তৈরি হচ্ছে, সেই টুকরোগুলো একটা কি তৈরি হচ্ছে, বৃত্ত তৈরি হচ্ছে, সার্কেল তৈরি হচ্ছে। সেই জন্য এটাকে বলছি লম্ব বৃত্তাকার চোঙ। পুরো ফিগারটাকে আমরা তখন চোঙ বলছি। তা চোঙটা তৈরি করতে গেলে আমরা যে আয়তক্ষেত্র নিয়েছিলাম, আয়তক্ষেত্রটাকে ঘুরিয়ে দিলে বা মুড়ে দিলে তখন যেটা ছবি পাচ্ছে সেই ছবিটাকে আমরা চোঙ বা সিলিন্ডার বলছি, চোঙ বলছি।
এখন এইখান থেকে চোঙের আমরা বিভিন্ন কিছু মেজারমেন্ট করবো। আমাদের অঙ্কের বিষয়বস্তু হচ্ছে বিভিন্ন কিছু মেজারমেন্ট করা। অঙ্কটা কি? অঙ্কটা হচ্ছে, ভালো করে দেখো, অঙ্কটা হচ্ছে তোমাকে কিছু ইনফরমেশন দিয়ে দেবে, তোমাকে কিছু তথ্য দিয়ে দেবে, সেই তথ্যকে কাজে লাগিয়ে সেই তথ্যের সাহায্য কিছু জিনিস তোমার কাছে জানতে চাইবে, অর্থাৎ কিছু তোমাকে বলে দেবে, সে বলা জিনিসের সাহায্য নিয়ে কিছু জিনিস তোমাকে জিজ্ঞেস করবে, সেই জিজ্ঞেস করা জিনিসটাকে তোমাকে খুঁজে বা অঙ্ক কষে বের করতে হবে। ভালো করে লক্ষ্য করে দেখো, তোমরা ক্লাস 10 পর্যন্ত এখনো পর্যন্ত যেটুকু পড়া হয়েছে ত্রিকোণমিতির আগে পর্যন্ত, আমরা কোনো সংখ্যা দেওয়া থাকলে সেই সংখ্যার মধ্যে 4টা অপারেশন করি, যোগ বিয়োগ গুণ ভাগ, এর বাইরে কিন্তু কিছুই করি না। তাহলে কার সাথে কার গুণ করব, কার সাথে কার যোগ করব, এইগুলো আমাকে অঙ্কটা পড়ে বা অঙ্কটা দেখে অঙ্কের বিষয়বস্তুকে বুঝে আমাকে এই অপারেশন গুলো যোগ বিয়োগ গুণ ভাগ করতে হবে। তাহলে আমরা যে কোনো অঙ্ক দেখবে যে তোমাকে 3টে ইনফরমেশন দেওয়া আছে, সেই 3টে ইনফরমেশনকে কাজে লাগিয়ে বলবে 4 নম্বর ইনফরমেশন আমি জানতে চাইছি এটা কত হবে, সেটাকে তোমাকে বের করতে হবে। সেই ইনফরমেশনকে হয় যোগ করবে, নাই বিয়োগ করবে, নাই গুণ গুণ করবে, কিছু না কিছু একটা অপারেশন করবে, অপারেশন করে বের করবে। তো এই যে আমরা যে অঙ্ক চ্যাপ্টারটা শুরু করেছি, এই চ্যাপ্টারের আমার মেন উদ্দেশ্য হচ্ছে এই যে চোঙটা পাচ্ছি, চোঙের ভেতরে কতটুকু জায়গা আছে সেটা বের করা, চোঙের ভেতরে কতটুকু, অর্থাৎ এটা যদি একটা ফাঁকা সিলিন্ডার হয়, ফাঁকা চোঙ হয়, মাথাটুকুর কথা বাদ দিচ্ছি, মাথাটুকু কিন্তু গোলাকার নয়, দেখতে পাচ্ছ মাথাটুকু সরু হয়ে গেছে, এটা হচ্ছে শঙ্কু আকৃতি হয়ে গেছে শুধু মাথাটুকু। যদি মাথাটুকু বাদ দিই অথবা যদি এর মাথায় একটা ক্যাপ করিয়ে দিই, তাহলে দেখো একই রকম দেখতে হচ্ছে। এবার এটা যদি ফাঁকা থাকতো, মানে এটা যদি ভেতরে গর্ত থাকতো, হলো টাইপের হতো, তাহলে এর মধ্যে যতটুকু জায়গা রয়েছে, এর মধ্যে যতটুকু জায়গা রয়েছে, যদি আমি এর মধ্যে জল ঢালি তো কিছু তো জল ধরবে, যতটুকু জায়গা রয়েছে ততটুকু জল ধরবে, সেইটাই হচ্ছে এর ভেতরের আয়তন বা এর আয়তন। অথবা এটা যদি সলিড হতো, সলিড বলতে কি পুরু হতো, ফাঁকা না হতো, মনে করো এটা লোহা দিয়ে তৈরি, তাহলে এই পেনটা তৈরি করতে গিয়ে যতটা লোহা লেগেছে, বা এই পেনটা প্লাস্টিক দিয়ে তৈরি, এই পেনটা তৈরি করতে গিয়ে যতটা প্লাস্টিক লেগেছে, সেই প্লাস্টিকটা বাইরেও যেমন লেগেছে ভেতরেও লেগেছে, সেইটাই হবে এই পেনের আয়তন। কি হবে এই পেনের আয়তন? আয়তন বলতে কোনো কিছুর আমরা ভেতরে কতটুকু জায়গা আছে সেই জায়গাটাকে পরিমাপ করি বা সেই জায়গাটাকে বুঝি। তাহলে আমরা এই চোঙের আয়তন বের করব একটা জায়গায়, এবং চোঙের ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে চারিপাশে কতটা জায়গা রয়েছে। এবার দেখো ক্ষেত্রফল বের করতে গেলে আমি যেটা করব, এবার আমরা চোঙের ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে কতটা জায়গা জুড়ে আছে। তাহলে দেখো যে এই যে যে আয়তক্ষেত্র পেলাম, আয়তক্ষেত্র বা যে পৃষ্ঠাটা নিয়েছিলাম আমি, খাতার পৃষ্ঠাটা নিয়েছিলাম, পৃষ্ঠাটার উপরে যতটুকু জায়গা রয়েছে, পৃষ্ঠাটা তৈরি হতে গিয়ে যতটুকু কাগজ লেগেছে, সেটাই হচ্ছে পৃষ্ঠাটার ক্ষেত্রফল। এই পৃষ্ঠাটা তৈরি করতে গিয়ে যতটুকু কাগজ লেগেছে সেটাই হচ্ছে এই পৃষ্ঠার ক্ষেত্রফল। তো সেই কাগজটা যখন আমি মুড়ে দিয়ে শুধুমাত্র এর চেহারা পাল্টে দিয়েছি, শুধুমাত্র চেহারা পাল্টে দিয়েছে, একটা ছিল আয়তকার, একটা হয়ে গেল চোঙাকৃতি, শুধুমাত্র চেহারাটা পাল্টে গেছে, কিন্তু কাগজটা কোথাও আমি টেনে লম্বা করিনি, কোথাও ছোট করিনি। অর্থাৎ এই কাগজের মধ্যে যতটুকু জায়গা ছিল, 4-7টা কতটা জায়গা ছিল, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে 4, মানে দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 7, দৈর্ঘ্য হচ্ছে 7, প্রস্থ হচ্ছে 4, 4-7টা 28 বর্গ সেন্টিমিটার জায়গা ছিল এই পৃষ্ঠার মধ্যে। এবার এই পৃষ্ঠাটাকে যদি আমি মুড়ে দিই, পৃষ্ঠাটাকে মুড়ে দিয়ে যদি এর আকৃতি চেঞ্জ করে দিই, চোঙ আকৃতি করে দিই, আকৃতি চেঞ্জ করে দিলে তাহলে এই চোঙটা তৈরি করতে গেলেও 28 বর্গ সেন্টিমিটারের জায়গা লেগেছে, কারণ একই পেপার থেকে আমি দুটো জিনিস তৈরি করছি। তাহলে এই পেপারে যদি 28 বর্গ সেন্টিমিটার জায়গা থাকে, সেই পেপারটা যখন ঘুরে গিয়ে এটা তৈরি হচ্ছে, চোঙ তৈরি হচ্ছে, তাহলে চোঙেও 28 বর্গ সেন্টিমিটার জায়গা থাকবে। তাহলে সেটা কি করে বের করবো? ভালো করে লক্ষ্য করো, সেটা বের করতে গেলে আমরা যে চোঙটা পেয়েছি, সেই চোঙটার দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে ভেতরের জায়গাটা পেয়ে যাচ্ছি, মানে ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। এইবার এই চোঙের যে প্রস্থ ছিল ডি থেকে সি পর্যন্ত বা এ থেকে বি পর্যন্ত, সেইটাই কিন্তু এইখানে গিয়ে একটা বৃত্তের পরিধি তৈরি হয়েছে, সেটাই কিন্তু এখানে গিয়ে নিচের বৃত্তের পরিধি তৈরি হয়েছে। যদিও আয়তকারের ক্ষেত্রের বা আয়তকার আকৃতির যে দৈর্ঘ্য ছিল, সেই দৈর্ঘ্যটা চোঙের ক্ষেত্রে গিয়ে চোঙের বেলায় এটা হয়ে গেছে উচ্চতা। তো চোঙের ক্ষেত্রে যেটা মাপবো, চোঙের ক্ষেত্রে মাপবো উচ্চতা। উচ্চতাটা কোনটা স্যার? উচ্চতা বলতে বুঝবো যে উপরে যে বৃত্তটা আছে সেই বৃত্তের কেন্দ্র, আর নিচে যে বৃত্তটা আছে সেই বৃত্তের কেন্দ্র, যেহেতু দুটো বৃত্ত পরস্পর সমান্তরাল, সেই দুটো বৃত্তের কেন্দ্র যদি জুড়ে দিই, অর্থাৎ পি আর কিউ যদি জুড়ে দিই, তাহলে পি আর কিউ এর মাঝখানে যে দূরত্ব, সেই দূরত্বটাকেই বলবো এই চোঙের উচ্চতা, এই চোঙের উচ্চতা। এবার দেখো পি থেকে কিউ পর্যন্ত যেটুকু হবে, এইখান থেকে এইটুকু সেইটুকু হবে। অর্থাৎ এটা যদি নাম দিই এল, এটা যদি নাম দিই এম, তাহলে এল থেকে এম পর্যন্ত একই উচ্চতা হবে। অর্থাৎ পি থেকে কিউ পর্যন্ত যদি 10 সেন্টিমিটার 7 সেন্টিমিটার হয়, এখানে 7 ছিল, এইটা গিয়ে এখানে উচ্চতায় পরিণত হয়েছে।
এই দৈর্ঘ্য চোঙের ক্ষেত্রে উচ্চতায় পরিণত হয়েছে। তাহলে পি থেকে কিউ পর্যন্ত যদি 7 সেন্টিমিটার হয়, এল থেকে এম পর্যন্ত 7 সেন্টিমিটার হবে। একই রকম ভাবে এখানে কে থেকে এন পর্যন্ত, কে বলতে এই পয়েন্টটা, এন পর্যন্ত এই পয়েন্টটা, এটাও 7 সেন্টিমিটার হবে। আমরা বুঝতে পারছি। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আয়তকার ক্ষেত্রের বেলায় এর ভেতরে যেটুকু জায়গা ছিল সেটা বের করেছিলাম দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে। যেহেতু নাম পাল্টে গেছে চোঙের বেলায় নামটা, দৈর্ঘ্যটা যেটা লম্বায় ছিল দৈর্ঘ্যটা হয়ে গেছে উচ্চতা। চোঙের বেলায় দৈর্ঘ্য হয়ে গেছে উচ্চতা, আর প্রস্থ হয়ে গেছে বৃত্তের পরিধি। প্রস্থ হচ্ছে বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি। এখন উচ্চতা এবং পরিধি যদি গুণ করা যায়, উচ্চতা এবং পরিধি, কারণ দৈর্ঘ্য সমান হয়ে গেছে উচ্চতা, এখানে দেখতেই পাচ্ছ আমি সেটা লিখছি না, আর প্রস্থ সমান হয়ে যাচ্ছে বৃত্তের পরিধি, প্রস্থটাই ঘুরে গিয়ে বৃত্তের পরিধি হলো। ছবির সাহায্যে দেখো, এই যে যে পেজটা নিয়েছি, পেজের বেলায় যেটাকে আমি দৈর্ঘ্য বলছি, সেই দৈর্ঘ্যটা যখন আমি ঘুরিয়ে দিলাম, দৈর্ঘ্যটা হয়ে গেল চোঙের উচ্চতা, এটা চোঙ আকৃতি হয়ে গেল আয়তকার আকৃতি থেকে। আর যেটা প্রস্থ ছিল, ছোট বাহুটা, যেটা প্রস্থ ছিল সেটাকে ঘুরিয়ে দেওয়াতে ছোট বাহুটা হয়ে যাচ্ছে একটা বৃত্ত। তাতে করে আমি দেখতে পাচ্ছি যে এই যে মাপটা ছিল, এখান থেকে এই মাপটা যদি 4 সেন্টিমিটার হয়, তো এই ক্ষেত্রেও এটা কিন্তু 4 সেন্টিমিটারই থাকছে। এই ক্ষেত্রে এটা কিন্তু 4 সেন্টিমিটারই থাকছে। কেন 4 সেন্টিমিটার থাকছে? কারণ একই জিনিস থেকেই কিন্তু তৈরি হচ্ছে। এটাও 4 সেন্টিমিটার। এটা কি বলছে? এটাকে বলছে চোঙের বেলায় বৃত্তের পরিধি, আর আয়তক্ষেত্রের বেলায় ছিল প্রস্থ। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে উচ্চতার যদি আমি পরিধি গুণ করি, বৃত্তের পরিধি গুণ করি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে এই চোঙ তৈরি করতে গিয়ে যতটা পেপার লেগেছে সেই পেপার, অর্থাৎ চোঙের বাইরের দিকের ক্ষেত্রফল, পাশের ক্ষেত্রফল, চোঙ যে বক্রতল দিয়ে তৈরি হচ্ছে সেই বক্রতলের ক্ষেত্রফল। তাহলে চোঙাকৃতি কোনো জিনিসের বক্রতলের মানে সাইডের তলের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফল হচ্ছে চোঙের উচ্চতা ইন্টু যে বৃত্ত তৈরি হচ্ছে সেই বৃত্তের পরিধি। তো দেখো, উচ্চতাটাকে আমরা উচ্চতার বেলায় আমরা যেটা দৈর্ঘ্য ছিল, এই অঙ্কের বেলায় উচ্চতাকে আমরা এইচ অক্ষর, এইচ মানে হাইট, উচ্চতাকে কিন্তু আমরা এই ছোট হাতের এইচ অক্ষর দ্বারা প্রকাশ করব। এই ক্ষেত্রে যে উদাহরণটা দিয়েছি পার্টিকুলারলি, এই উদাহরণের ক্ষেত্রে এইচ সমান কত হচ্ছে? এইচ সমান হয়ে যাচ্ছে 7। আর চোঙের বেলায় যে প্রস্থটা ছিল, প্রস্থটা হয়ে যাচ্ছে বৃত্তের পরিধি। এবার বৃত্তের পরিধি মাপ তো আমি বুঝতেই পারছি, ডি থেকে সি পর্যন্ত 4 হবে, কারণ এ থেকে বি পর্যন্ত 4 হলে ডি থেকে সি পর্যন্ত বিপরীত বাহু 4 হবে। তাহলে এই যে প্রস্থটা হয়ে যাচ্ছে বৃত্তের পরিধি। বৃত্তের পরিধির ফর্মুলা কি? বৃত্তের পরিধির ফর্মুলা হচ্ছে বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি আমরা কিভাবে বের করি? একটা যদি বৃত্ত নিই, বৃত্ত তোমরা জানো একটা বিন্দুকে এমন ভাবে ঘিরবো যাতে সেই বিন্দুটা মাঝখানে থাকে, মিডিলে থাকে। তাহলে যে বক্ররেখা দিয়ে ঘিরছি সেটা হচ্ছে বৃত্তের পরিধি, সেই বক্ররেখাটা যতটা বড় সেটা হচ্ছে বৃত্তের পরিধি। তাহলে বৃত্তের পরিধি মাপতে গেলে যে বিন্দুটাকে ঘিরছি তার থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা ব্যাসার্ধ বলি। ব্যাসার্ধটাকে ছোট হাতের আর অক্ষর দ্বারা প্রকাশ করি। ছোট হাতের আর মানে রেডিয়াস। তাহলে এটা যদি বৃত্তের পরিধি হয়, এটা যদি বৃত্তের ব্যাসার্ধ হয়, তাহলে বৃত্তটা তৈরি করতে গিয়ে যে তার লেগেছে বা যে সুতো লেগেছে বা যে দৈর্ঘ্য লেগেছে, যে বক্ররেখাটা লেগেছে, তার যে মাপ, অর্থাৎ এইখান থেকে শুরু করে যদি এক পাক ঘুরে আমি এই পর্যন্ত আসি, তাহলে যতটুকু পথ আমাকে অতিক্রম করতে হচ্ছে সেই যে মাপ, সেটাই হচ্ছে বৃত্তের পরিধি। সেই পরিধি আমরা পাবো হচ্ছে 2πr করে। কি করে 2πr হচ্ছে? যখন বৃত্ত চ্যাপ্টারটা পড়াবো তখন ডিটেলসে গিয়ে পড়াবো। পাইটা কেন আসছে, পাইটা কি। এই ক্ষেত্রে পায়ের মান হচ্ছে 22/7। অর্থাৎ পাই হচ্ছে, আমি বলে রাখি, পাই হচ্ছে একটা অমূলদ সংখ্যা। পাইকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, কিন্তু পায়ের ভ্যালুটা আমরা নিই। পাইয়ের ভ্যালুটা নিয়ে আমরা হচ্ছে 22/7। পাইয়ের যে ভ্যালু, সেই ভ্যালুটা কিন্তু অ্যাকচুয়ালি 22/7 নয়। পাই বলতে 22/7 নয়, কিন্তু পাইয়ের আসন্ন মান যেটা, পাইয়ের খুব কাছের যে মান, সেটা 22কে 7 দিয়ে ভাগ করলে যেটা হয় পাইয়ের অরিজিনাল মান, তার খুব কাছে। সেই জন্য পাইয়ের মানটা আমরা সংক্ষেপে মনে রাখার জন্য বা সোজাভাবে মনে রাখার জন্য পাইয়ের মান আমরা 22/7 ধরি। তাহলে এইখানে কি লিখছি? 2πr, অর্থাৎ 2 ইন্টু 22/7 ইন্টু যদি আর ব্যাসার্ধ যদি করা যায়, তাহলেই যে মানটা পাবো সেটাই হচ্ছে বৃত্তের পরিধি। তো বৃত্তের পরিধি আমি দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে 4 4 হবে। কেন 4 হবে? কারণ এই প্রস্থটাই বৃত্তের পরিধি তৈরি করেছে চোঙের বেলায়।
তাহলে বৃত্তের পরিধি যেখানে আছে, বৃত্তের পরিধির জায়গায় আমরা লিখবো চোঙের বেলায় বৃত্তের পরিধি সমান 2πr। দেখো বৃত্তের পরিধি লিখে রেখেছি 2πr। তাহলে বৃত্তের উচ্চতা লিখছি, উচ্চতা হচ্ছে h, 2πr বৃত্তের পরিধি 2πr। এটাকে যদি সাজিয়ে লিখি, সাজিয়ে লেখার অর্থ হচ্ছে যেগুলো ধ্রুবক পদ সেগুলোকে আগে লিখবো, আর ভেরিয়েবল যেগুলো সেগুলোকে পরে লিখবো। ভেরিয়েবল মানে যার নির্দিষ্ট কোনো মান নেই সেইগুলো আমরা পরে লিখবো, আর যার নির্দিষ্ট মান আছে সেগুলোকে আগে লিখবো। সাজিয়ে লেখা মানে এই বোঝাচ্ছে সবই গুণ অবস্থায় আছে, কাকে আগে লিখছো কাকে পরে লিখছো তাতে মানের কোনো হেরফের হবে না। সেই ক্ষেত্রে আমরা লিখবো 2, 2 এর একটা মান আছে, পাই এর মান হচ্ছে 22/7। তাহলে দুটোকে পাশাপাশি লিখলাম, তারপরে আর লিখলাম, এইচ কে শেষে লিখে দিলাম। লিখতে পাচ্ছি 2πr/h। এইটা হচ্ছে একটা বৃত্ত, তো একটা চোঙ তৈরি করতে গেলে চোঙের চারিপাশে যেটুকু জায়গা রয়েছে, চারিপাশে যে সারফেসটা রয়েছে, যে তলটা রয়েছে, তার ক্ষেত্রফল হচ্ছে 2πr/h। কি করে পেলাম? আয়তকার ক্ষেত্র থেকে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে আমি 2πr/h পেলাম। তাহলে 2πr/h হচ্ছে একটি চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল। লিখছি আমি। আমরা চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল বের করলাম। চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল আর কিছুই না, যে খাতাটা দিয়ে আমি চোঙটা তৈরি করেছিলাম সেই খাতায় যতটা পৃষ্ঠা আছে, মানে পৃষ্ঠায় যতটা জায়গা আছে, যতটুকু জায়গা আছে সেই জায়গাটুকু যা পরিমাপ, চোঙের বেলায় তার পার্শ্বতলের যে ক্ষেত্রফল তার পরিমাপ দুটোর ক্ষেত্রে সমান হচ্ছে। অর্থাৎ একটা খাতার একটা খাতার পেজ যেটা কিনা আয়তকার, সেই খাতার পেজ থেকে যখন আমি একটা চোঙ আকৃতির কোনো বস্তু তৈরি করছি 3 ডাইমেনশনালে গিয়ে, তখন সেই খাতার পেজে যতটুকু জায়গা ছিল সেই জায়গাটাই চোঙের বেলায় ট্রান্সফার হয়ে চোঙ তৈরি হচ্ছে, সেটাই হয়ে যাচ্ছে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল। তো পার্শ্বতলের ক্ষেত্রফল বলতে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 2πr/h, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে পেয়েছিলাম। তাহলে চোঙটা তৈরি করতে গিয়ে আমরা যতটুকু জায়গা লাগলো সেটুকু দেখলাম। এবার যদি আমার মনে হয় চোঙটা তো তৈরি করলাম স্যার, এবার চোঙটা তৈরি করার পর চোঙের ওপরে তো একটা বৃত্ত রয়েছে, নিচে একটা বৃত্ত রয়েছে, খোলা অবস্থায় রয়েছে, যদি আমি সেটাকে ঢাকতে চাই, অর্থাৎ কিনা মনে করো যে আমি যে খাতাটা নিয়েছি, সেই খাতাটাকে যদি আমি এরকম করে একটা চোঙ আকৃতি কোনো জিনিস তৈরি করি, তাহলে এই খাতায় যতটা পেজ আছে সেই পেজ একটা চোঙে পরিণত হয়ে গেল, চোঙের পার্শ্বতল হয়ে গেল, সেটা নয় বুঝলাম। এই যে যেটা তৈরি হলো এর মধ্যে ধরো আমি কোনো একটা জিনিস রাখবো, কোনো একটা গুঁড়ো পদার্থ রাখবো, গুঁড়ো পদার্থ রাখলে আমি যদি এর মধ্যে ঢেলে দিই তো নিচে দিয়ে তো গলে পড়ে যাবে। তাহলে আমাকে কি করতে হবে? নিচের অংশটা আটকাতে হবে। তাহলে নিচের অংশটা আটকাতে গেলে নিচের অংশটা কেমন দেখতে? বৃত্তাকার। তাহলে বৃত্তকে পুরোটা ঢাকতে হবে। তাহলে বৃত্তকে পুরোটা যেমন ঢাকতে হবে, যদি আমি এবার উল্টে দিই তাহলে এদিক দিয়ে পড়ে যাবে, তাহলে এটাকেও ঢাকতে হবে। তাহলে দুই দিকে যে দুটো বৃত্ত আছে সেই বৃত্তকেও ঢাকতে হবে। সেইভাবে যদি আমরা তৈরি করতে চাই তাহলে বৃত্তকে ঢাকতে গেলে কিছুটা জায়গা আমাকে এক্সট্রা লাগবে, এবং বৃত্তের আর একটা পাশকে ঢাকতে গেলে একই পরিমাণ জায়গা লাগবে, কারণ দুটো বৃত্তের একই সাইজের। তাহলে একটা বৃত্তকে ঢাকতে গিয়ে কতটা জায়গা লাগবে সেটা বের করি। একটা বৃত্তকে ঢাকতে গিয়ে এই যে একটা বৃত্ত আছে দেখতেই পাচ্ছ, উপরে একটা বৃত্ত আর নিচের একটা বৃত্ত, একই সাইজের বৃত্ত, কারণ এটাও এবি প্রস্থ থেকে নিচের বৃত্তটা যেমন তৈরি হয়েছে, সিডি প্রস্থ থেকে উপরের বৃত্তটা তৈরি হয়েছে। তাহলে এই যে বৃত্তাকার কোন একটা বস্তু, এটা যদি এই বৃত্তটাকে কেটে যদি আমি এখানে লিখি এবং এটাকে বলছি বৃত্তের আর মানে ব্যাসার্ধ, তাহলে বৃত্তের পরিধি মানে কতটা? 2πr জানলাম, কিন্তু বৃত্তের ভেতরে যতটুকু জায়গা আছে সেটাকে বলা হবে বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা যখন বৃত্ত চ্যাপ্টারটা পড়াবো তখন সুন্দর করে দেখাবো। বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা এখন জেনে রাখো, ক্লাস 9এও তোমরা শিখেছো। বৃত্তের ক্ষেত্রফল πr²। বৃত্তের ক্ষেত্রফল সমান হচ্ছে πr²। ব্যাসার্ধ তার স্কোয়ার করে দেবো, তার সাথে পাই গুণ করে দেবো। যেটা হবে সেটা হচ্ছে বৃত্তের উপরের যে অংশটা আছে, বৃত্তাকার অংশটা আছে, তার মধ্যে যতটুকু জায়গা আছে সেটা পেয়ে গেলাম। তাহলে যদি এই চোঙকে পুরোটাকে আমাকে মুড়তে হয়, পুরোটাকে ঘিরতে হয়, তাহলে সমগ্র অংশটাকে যদি ঘিরতে হয় চোঙের, তাহলে সেই ক্ষেত্রে পাবো চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল। চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে গেলে যেটা আসবে সেটা আমি লিখছি। চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে গেলে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফলটা আগে লাগবে, এবং দুটো প্রান্তের যে বৃত্তাকার অংশ আছে সেই বৃত্তাকার অংশের ক্ষেত্রফল লাগবে। তাহলে এইখানে পার্শ্বতলের ক্ষেত্রফল যেটা লাগছে সেটা আমি বের করে দেখেছি, 2πr/h, এটা পার্শ্বতলের ক্ষেত্রফল। আর চোঙের যে ওপরের যে বৃত্তটা আছে তার ক্ষেত্রফল হচ্ছে πr², আর নিচে যে বৃত্তটা আছে তার ক্ষেত্রফল πr² হবে, কারণ দুটো বৃত্তের সাইজ একই।
উপরের বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তাহলে পুরো অংশটাকে যদি ঘিরতে হয় তাহলে সাইড আগে ঘিরতে হবে এবং দুই পাশে ঘিরতে হবে। দুই পাশে ঘিরতে গেলে পাই আর স্কোয়ার কটা পেয়েছি, আমি দুটো পেয়েছি। পাই আর স্কোয়ার কটা পেয়েছি, উপরের অংশটাকে ঘিরতে গেলে যেটুকু জায়গা লাগছে সেটা হচ্ছে পাই আর স্কোয়ার, নিচের অংশটাকে ঘিরতে গেলে যেটুকু জায়গা লাগছে সেটুকু জায়গা হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে দুটো পাই আর স্কোয়ার হলো, সেই জন্য 2 পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার লিখলাম। এটা হচ্ছে চোঙের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা। এইবার এটাকে তুমি মনে রাখার সুবিধার জন্য দেখো কিছু কমন নিতে পারো না, কিন্তু দেখো দুই আছে, দুই জায়গার মধ্যে পাই আছে, আর আছে, তাহলে 2 পাই আর তুমি কমন নিতে পারো। কমন মানে কি, যেটা দুটোর মধ্যেই থাকে সেই জিনিসটাকে আমি একবার লিখছি। এখানে 2 লেখা হয়ে গেছে, পাই লেখা হয়ে গেছে, আর লেখা হয়ে গেছে, এইচ লিখিনি, তাহলে এখানে এইচ হবে প্লাস, এখানে 2 লিখেছি, পাই লিখেছি, আর স্কোয়ার ছিল, একটা আর লিখেছি, আর একটা এখানে রয়ে গেছে। তাহলে 2 পাই আর ব্র্যাকেটে এইচ প্লাস আর, এটা হচ্ছে একটা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল। চোঙ তৈরি করতে গিয়ে চারিপাশটা যদি আমি মুড়তে চাই বা গিরতে চাই বা পেপার দিয়ে একটা চোঙ তৈরি করতে চাই, তাহলে কতটা পেপার লাগবে, সাইডে যতটা চোঙটার জায়গা জুড়ে থাকবে সেটুকু লাগবে, প্লাস ওপরে এবং নিচে যে বৃত্ত আছে সমান্তরাল বৃত্ত, সেই বৃত্তটাকে ঢাকতে গেলেও জায়গা লাগবে। সেটা আমরা বের করে দেখে নিলাম যে আমরা দেখবো এই যে চোঙাকৃতি একটা বস্তু পেয়েছি, এই বস্তুর মধ্যে যদি আমি কোনো তরল রাখি বা কোনো জিনিস রাখি তাহলে সে কতটুকু থাকবে। অর্থাৎ এই চোঙের মধ্যে যতটুকু জায়গা আছে, চোঙাকৃতি বস্তুর মধ্যে যতটুকু জায়গা আছে সেটাই, বা চোঙাকৃতি বস্তুর মধ্যে যতটা ফাঁকা জায়গা আছে তার মধ্যে আমি কোনো জিনিস রাখলে ফাঁকা জায়গাটুকু জুড়ে থাকবে, যতটুকু ফাঁকা জায়গা আছে ততটুকু সেই পদার্থটা জুড়ে থাকবে যেটা তুমি রাখতে চাইছো, তো সেটাই হয়ে যাবে তার আয়তন। এর ভেতরে যতটুকু জায়গা আছে সেটা হয়ে যাবে এর আয়তন। তাহলে আমরা এখন জানতে চাইবো যে চোঙাকৃতি কোনো বস্তুর আয়তন কত, অর্থাৎ চোঙাকৃতি কোনো যদি একটা বস্তু নিই তার মধ্যে যদি মনে করো আমি একটা তরল জল রাখতে চাই, তাহলে কতটুকু জল ধরবে, একদিকে তো আমি আটকে রেখে দেবো, নিচের দিকটা আটকে রেখে দেবো, যতটা ভেতরে জায়গা আছে, ভেতরে যতটুকু জায়গা আছে ততটুকুই জল ধরবে, সেটাই হয়ে যাবে চোঙের আয়তন। তো চোঙের আয়তন আমরা কি করে বের করবো, দেখি চোঙের আয়তন কি করে বের করি। দেখো আমি একটা চোঙ এঁকেছি, এই চোঙের ভিতরে কতটুকু জায়গা আছে সেটা আমি জানতে চাইছি। সেটাকে জানতে চাইলে আমি প্রথমে এক কাজ করব, এই চোঙ আকৃতির যে বস্তুটাই থাকুক না কেন সেই বস্তুটার আমি একটা উচ্চতা ধরে নেবো, কিছু একটা উচ্চতা আছে। এখানে যদি এ ধরি আর এইটাকে যদি বি ধরি, তাহলে এ থেকে বি পর্যন্ত কিছু একটা উচ্চতা আছে, হাইট আছে। যে উচ্চতা আছে ধরে নিচ্ছে সেই উচ্চতা 7 লিখছিলাম, মনে করো এটা 7ই আছে, 7, এ থেকে বি পর্যন্ত হাইট 7। এবার আমি এখানে কাজ করছি, চোঙ আকৃতি কোনো বস্তুকে একে পিস পিস করে কয়েকটা ছোট ছোট একদম পাতলা পাতলা, যতটা পাতলা তুমি টুকরো করতে পারবে ততটা পাতলা টুকরো করো, যাতে তার থিকনেস টেন্স টু জিরো হয়, মানে বলতে চাইছি তার থিকনেস যেন একদম শূন্যের কাছাকাছি হয়। বলার অর্থ হচ্ছে এই চোঙাকৃতি বস্তুটাকে তুমি যত খুশি পাতলা করার চেষ্টা করে যদি কাটতে পারো পাতলা করো। যদি পাতলা করো তাহলে এক একটা যে টুকরোটা বেরিয়ে আসবে সেই টুকরোটা কিন্তু এক একটা বৃত্ত হবে। এক একটা টুকরো যেটা পাচ্ছ তুমি এই চোঙ থেকে এক একটা বৃত্ত পাচ্ছ, এবং যে টুকরোগুলো পাচ্ছ প্রত্যেকটাই কিন্তু একই সাইজের বৃত্ত পাচ্ছ। তাহলে যতগুলো টুকরো করব ততগুলো গোলাকার বৃত্ত পাবো। তো গোলাকার বৃত্তের মধ্যে কতটুকু জায়গা আছে সেটা যদি আমি বের করতে চাই, এই মাত্র দেখলাম তার ভিতরে যে জায়গাটুকু আছে সেটা পাই আর স্কোয়ার। তাহলে কতগুলো তুমি টুকরো করেছো, অনেকগুলো টুকরো করেছো। তাহলে সেই টুকরোগুলো বা যদি জোড়া লাগাও, টুকরোগুলো যদি এখন জোড়া লাগাও, একটার পর একটা সাজাও, সাজাতে সাজাতে থাকো, তাহলে টুকরোগুলো একটার পর একটা বসতে বসতে একটা উচ্চতা তৈরি হবে। কতদূর উচ্চতা তৈরি হবে, বি থেকে সাজিয়েছো এ পর্যন্তই যাবে, কারণ এ থেকে বি পর্যন্ত যেটুকু ছিল সেটুকুই কেটেছো। সেগুলোকে যদি সাজাও তাহলে আবার এ থেকে বি পর্যন্ত তুমি ফিরে পাবে। কিন্তু আমি কি করলাম, টুকরোগুলোকে কাটলাম, টুকরোগুলোকে কাটলে এক একটা টুকরোর ভেতরে যে জায়গাটুকু আছে সেই জায়গাটুকু দেখলাম পাই আর স্কোয়ার। তাহলে এরকম কতগুলো টুকরো পেয়েছো, আর একটা টুকরো পেয়েছো একই সাইজের, কারণ প্রত্যেকটা বৃত্তের মাপ একই হবে, তার ভিতরে যে জায়গা আছে সেটা হবে পাই আর স্কোয়ার। আর একটা টুকরো পেয়েছো, তার ক্ষেত্রফল কত, পাই আর স্কোয়ার। তাহলে এর এখানে কতগুলো টুকরো পেয়েছো, অসংখ্য টুকরো পেয়েছো। তাহলে আমি প্রত্যেকটা টুকরো আমি যোগ করতে করতে যাচ্ছি, অর্থাৎ কিনা প্রত্যেকটা পাই আর পাই আর স্কোয়ার যোগ করতে করতে যাচ্ছি, একটা টুকরোর মধ্যে যে জায়গাটা আছে সেটা পাই আর স্কোয়ার। এরকম যতগুলো তুমি টুকরো পেয়েছো ততগুলো তুমি যোগ করবে, যতগুলো যোগ করলে যোগ করার পরবর্তীতে বা যোগ করার ফলে তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে একটার পর একটা বসে গিয়ে এই হাইটটা তৈরি করছে, একটার পর একটা বসে গিয়ে কি তৈরি করছে, হাইট তৈরি করছে। সেই হাইটটার উচ্চতা কত হচ্ছে, 7। মানে তুমি যতগুলোই টুকরো বসাও না কেন একটার পর একটা বসালে পরে তার যে উচ্চতাটা তৈরি হবে সেই উচ্চতাটা কিন্তু 7 সেন্টিমিটারই তৈরি হবে, যেহেতু এই ক্ষেত্রে চোঙের বেলায় উচ্চতা আমি 7 ধরে নিয়েছিলাম। তাহলে এখানে যতগুলো তুমি
পাই আর স্কোয়ার যোগ করো না কেন, যতগুলো পাতলা পাতলা টুকরো যোগ করো না কেন, সেই পাতলা পাতলা টুকরো যোগ হওয়ার ফলে আমি এখানে দেখবো যে তার উচ্চতা 7 পাই আর স্কোয়ার হয়েছে। এক একটা হচ্ছিল পাই আর স্কোয়ার, কটা হয়েছে 7। তার মানে তুমি এরকম ভেবো না যে স্যার 7খানা তো পাই আর স্কোয়ার লিখেছেন, আমি সেটা বলছি না। তুমি টুকরো পাতলা করে করেছো, অনেকগুলো টুকরো হতে পারে। তুমি যদি টুকরো মোটা করে করতে, মনে করো এটাকে আমি 3টে টুকরো করে দেবো বা 5টা টুকরো করে দেবো, 5টা টুকরো করে দিয়ে আমি এটাকে ভাঙবো, যে চোঙটা ছিল তাকে 5 টুকরো করে এটাকে ভেঙে দেবো, তাহলে 5টা টুকরো জুড়িয়ে দিলে আবার এই আগেরটা ফিরে পাবে। আবার তুমি যদি ছোট পাতলা পাতলা টুকরো করো তাহলে অনেক বেশি টুকরো করতে পারো। তুমি যতগুলো টুকরো করো না কেন তাতে কিচ্ছু এসে যায় না, সেইখান থেকে সেই টুকরোগুলো যদি জোড়ো, বি থেকে এ পর্যন্ত যখন তৈরি হয়ে যাবে সবগুলো যদি জোড়ো, তার হাইট উচ্চতা 7ই হবে। টুকরের সংখ্যার উপর নির্ভর করছে না, পাতলা হলে পাতলা হবে। আমি এখানে সব থেকে ছোট পাতলা করে দিই যাতে তার উচ্চতাটা কিছু না থাকে। যদি কিছু একটা উচ্চতা থাকে, মনে করো তুমি এখান থেকে একটা টুকরো করেছিলে, এখান থেকে একটা টুকরো করেছিলে যার নিজের একটা উচ্চতা ছিল, তো নিজে তো একটা চোঙ হয়ে গেছে, এটাও তো একটা চোঙ হয়ে গেছে, এইখান থেকে এটা তো একটা চোঙ হয়ে গেছে। আমি এমন ভাবে পাতলা টুকরো করতে চাইছি যাতে করে একটা টুকরো চোঙ না হয়ে বৃত্তই হয়ে থাকে। চোঙ আর বৃত্তের মধ্যে পার্থক্য কি? বৃত্ত আর চোঙের মধ্যে পার্থক্য কি হচ্ছে, বৃত্তের উচ্চতা থাকে না, বৃত্তের উচ্চতা থাকে না, কিন্তু চোঙের বৃত্তের উপরে কিছুটা উচ্চতা থাকে, এই হচ্ছে পার্থক্য। তাহলে আমি এইগুলোকে এমন ভাবে টুকরো করেছি যাতে এর উচ্চতা না থাকে, উচ্চতা যেন না থাকে, একদম পাতলা করেছি। তো সেই পাতলা টুকরো গুলো এক একটা হচ্ছে পাই আর স্কোয়ার পরিমাণ জায়গা জুড়ে আছে। এরকম যতগুলো তুমি পেয়েছো টুকরো, সেই টুকরোগুলো যখন তুমি পাশাপাশি রেখে জুড়ে দিয়ে আবার আগের অবস্থায় ফিরে পেতে যাচ্ছ, তখন তার উচ্চতা এগুলো জুড়ে দিলে যে হাইটটা বেড়ে যাচ্ছে, সেই হাইটটা হয়ে যাচ্ছে 7 এই অঙ্কের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমি বলছি যে পাই আর স্কোয়ার 7। 7 মানে কি? এই অঙ্কের ক্ষেত্রে যেমন 7, এ থেকে বি পর্যন্ত মেপে নিয়েছি, বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে উচ্চতা আলাদা আলাদা হবে। তো উচ্চতা যদি আলাদা আলাদা হয় তাহলে উচ্চতার মানও আলাদা আলাদা হবে। সেই জন্য আমি এটাকে একটা ভেরিয়েবল এইচ দ্বারা প্রকাশ করছি, হাইট দ্বারা প্রকাশ করছি, কারণ এখানে 7 ছিল বৃত্তের চোঙের হাইট এই অঙ্কের ক্ষেত্রে। তাহলে আমরা এখানে লিখছি পাই আর স্কোয়ার এইচ। এইচ মানে তুমি যে চোঙটা বের করতে যাচ্ছ, তার যে চোঙের আয়তনটা বের করতে যাচ্ছ, সেই চোঙের যে উচ্চতা সেইটা। অর্থাৎ আমি এখান থেকে যদি পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করি বা বুঝি, তাহলে দেখবো যে একটা চোঙ যদি থাকে তাকে এমন ছোট ছোট পিস পিস করে কাটো যাতে করে চোঙ থেকে এক একটা বৃত্ত তৈরি হয়। সেই বৃত্তগুলো যখন পরপর বসাবে, বৃত্তগুলো পরপর বসালে একটা চোঙ তৈরি হবে। তাহলে বৃত্তটা যখন তুমি নিচ্ছ, বৃত্তটার কিন্তু এখানে ক্ষেত্রফলটা পরিমাপ করছো। ভেতরে ক্ষেত্রফল বলতে ভেতরে যতটুকু জায়গা আছে সেই ভেতরের জায়গাটা পরিমাপ করছো। তাহলে একটা পিচের ভেতরের জায়গাটা নিলে, আর একটা পিচের ভেতরের জায়গাটা নিলে, আর একটা টুকরের ভেতরের জায়গা নিলে, নিতে নিতে সেই চোঙটাকে তুমি ফিরে পাচ্ছ বা চোঙে পরিণত হয়ে গেলে, তাহলে দেখতে পাচ্ছ যে এই চোঙের মধ্যে যে জায়গাটুকু আছে, সেই চোঙের মধ্যে যে জায়গাটুকু আছে সেই জায়গার পরিমাণ যতগুলো তুমি টুকরো করেছো সেই টুকরের মোট পরিমাণের সঙ্গে সমান। চোঙের মধ্যে যে জায়গাটা আছে মানে চোঙের যে আয়তন, চোঙের মধ্যে যে জায়গাটা আছে, চোঙ কেটে যেহেতু তুমি ছোট ছোট বৃত্তাকার টুকরো করেছো, সেই বৃত্তাকার টুকরো জোড়া লাগালে যেটুকু জায়গা থাকছে সেইটুকু জায়গা হচ্ছে চোঙের জায়গার সমান। তাহলে আমি চোঙের যতটুকু জায়গা আছে ভেতরে মানে আয়তন, সেই আয়তনটা ডাইরেক্টলি না মেপে একে টুকরো টুকরো করে ছোট ছোট পাতলা পাতলা বৃত্ত করে নিয়েছি। বৃত্ত করে নিয়ে প্রত্যেকটা বৃত্তের ক্ষেত্রফল মেপেছি, কারণ বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা আমি জানি পাই আর স্কয়ার। এবার ক্ষেত্রফল গুলো যখন জুড়ে দিয়েছি, জুড়ে দেওয়ার ফলে আমি পেয়ে গেছি বৃত্তের উচ্চতা। তাহলে সেই উচ্চতাটা ক্ষেত্রফলের সঙ্গে যদি উচ্চতা আমি গুণ করে দিই, গুণ করে দিলে আমি পেয়ে যাব সেই চোঙের আয়তন। আশা করি বুঝতে পেরেছো কি পদ্ধতি অ্যাপ্লাই করেছি আমি, যে একটা পুরো জিনিসের হাইট আমি মাপতে গিয়ে সেই জিনিসটাকে টুকরো টুকরো করেছি, সেই টুকরো টুকরোকে জোড়া লাগিয়ে দিয়েছি, জোড়া লাগিয়ে দিয়ে টুকরো গুলোর ভেতরে কতটুকু জায়গা আছে সেটা আমি পেয়ে যাচ্ছি। তার থেকে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি বা তার থেকে কনক্লুশন করছি যে পুরো চোঙের আয়তন টুকরোগুলো সম্মিলিত আয়তনের বা ক্ষেত্রফলের যোগফলের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। এইটা ছিল আমার হচ্ছে আজকের চ্যাপ্টারের থিওরিটিক্যাল পার্ট বা মেন বিষয়বস্তু। এই ধারণাটাকে, এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা পরবর্তীতে এই চ্যাপ্টারের যত সমস্ত অঙ্ক আছে সব অঙ্ক কিন্তু আমরা সহজেই করতে পারবো।